আমার এক বন্ধুর কাছে কিছু টাকা পাই, কিন্তু কয়েক মাস হলো ও ফোন ধরে না। তাই ওর বাবার নম্বরে ফোন দিয়ে বললাম, আমি আপনার ছেলেকে প্রচন্ড ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। ফোনের ওপাশ থেকে শুনলাম, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওই ছেলে, তোর ঘরে কি বাব্বাই নাই? তুই পুলা হয়ে পুলাকে কিভাবে ভালোবাসিস? আমি তখন বললাম, দেখেন যুগ বদলাইছে, এখন আর ছেলে মেয়ের মধ্যে ভালোবাসা সীমাবদ্ধ নাই। বিশ্বাস না হলে আপনার ছেলেকে বলেন, ও আমাকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু মুখ ফুটে আপনাকে বলতে পারছে না। ফোনের ওপাশ থেকে আবার বলতে শুনলাম, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর তিনি বললেন, ওই পুলা, তুই কি পাবনা থেকে বলতেছস? আমি তখন বললাম, পাবনার পাগলরা কি আমার মতো জিপি থেকে রবিতে কল দিয়ে ফোনের টাকা নষ্ট করে? শুনে রাখেন, আপনি যদি আমাদের এই ভালোবাসা মেনে না নেন, তাহলে আমরা বাড়ি থেকে পালিয়ে বিয়ে করব। পরে কিন্তু আমার দোষ দিতে পারবেন না। এটা শুনে তিনি বললেন, কি বিয়া করবি? এটা আবার কেমনে সম্ভব? তখন আমি বললাম, হ্যাঁ, শুধু বিয়ে না, আমাদের ছেলে মেয়ের নামও আমরা ঠিক করে রাখছি। ছেলে হলে নাম রাখবো আক্কাস, আর মেয়ে হলে জাক্কাস। তখন তিনি বললেন, তোর কি লজ্জা বলতে কিচ্ছু নাই? ছেলে হয়ে আবার ছেলেকে ভালোবাসে কিভাবে? আর তুই কি কোনোদিন শুনছস নেগেটিভ আর নেগেটিভ বা পজিটিভ বা তার পজিটিভ মিলে কাজ হয়? বেদ্যপ পুলা। তখন আমি বললাম, কেন আপনি বীজগণিত করেন নাই? মাইনাসে মাইনাসে প্লাস হয়, আপনি কি এটা জানেন না? তখন তিনি বললেন, বেদ্যপ পুলা, তোর আব্বার নাম্বার দে, তোর আব্বার কাছে যদি বিচার না দিছি। ওয়েট, ভিডিওটা শেষ করার আগে আমার রিয়েল পেজ ইওর জয়কে ফলো দিয়ে রাখবেন। আপনাদের সবাইকে বলবো, দেখে শুনে আপনারা ভাইয়ের রিয়েল পেজ ইওর জয়কে ফলো দিয়ে রাখবেন। এন্ড রিয়েল পেজ থেকে ভিডিওটা দেখলে সবাই বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদেরকে বলবেন জয় ভাইয়ের এইটা রিয়েল পেজ। তখন তিনি বললেন, বেয়াদব পুলা, তোর আব্বার নাম্বার দে, তোর আব্বার কাছে যদি বিচার না দিছি। আমি তখন বললাম, আমার আব্বা আমাদের বিষয় সব জানে, বিচার দিলেও সমস্যা নাই, তিনি আমাদের মেনে নিবে। তখন তিনি বললেন, কোস কি, তোর আব্বাও জানে? তাহলে তোর দাদার কাছে বিচার দিমু, কমু তার নাতির সিস্টেমের সমস্যা আছে। আমি তখন বললাম, আমার সিস্টেম সব ঠিক আছে, বিশ্বাস না হলে আপনার ছেলেকে জিজ্ঞাসা করেন, সে তো আমার সিস্টেম দেখেই ভালোবেসেছে। এবার ফোনের অপাশ থেকে দপাস করে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে ফোন রেখে দিলাম আর বন্ধুর ফোনের অপেক্ষা করতে লাগলাম। একটু পরেই বন্ধুর ফোন। আমাকে বলছে, ওই শালা, তুই আমার আব্বারে কি কইছস? আমি তখন বললাম, বেশি কিচ্ছু বলি নাই, সামান্য কিছু কইছি। কেন, কি হয়েছে? তখন সে বলল, আব্বা মাথা গুইড়া পইড়া গেছে। আমি তখন বললাম, খোঁজ কি? এখন তো তেমন কিছু বলি নাই। তখন সে বলল, মিথ্যা কথা বলবি না, আমি চেক করছি, তুই আব্বার সাথে পাক্কা 8 মিনিট কথা কইছস। আমি তখন বললাম, হ বন্ধু, তোমার কাছে যে টাকা পাই সেইটার জন্য তোমার আব্বাকে কল দিছিলাম, তুমি তো ফোন রিসিভ করো না, তাই তোমার আব্বার কাছে টাকা চাইলাম। তখন সে বলল, তোর বিকাশ নাম্বার দে, আমি এখন টাকা দিতাছি। গল্পটা শেষ করার আগে সবাইকে আবারও বলতেছি, সবাই দেখে শুনে ভাইয়ের রিয়েল পেজ ইওর জয়কে ফলো দিয়ে রাখবেন। রিয়েল পেজ থেকে ভিডিওটা দেখতে পেলে সবাই বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা দেখবেন ভাইয়ের রিয়েল পেজের চেয়ে ফেকগুলাতে লাইক কমেন্ট শেয়ার বেশি আসে, তো রিয়েল পেজ থেকে ভিডিও দিলে সবাই বেশি বেশি করে শেয়ার করেন। আমি তখন বললাম, টাকা নেওয়ার সময় মনে আসছিল না, এই নাম্বার থেকে বিকাশ করে দিছিলাম, আর শুন, 500 টাকা বেশি করে দিস, প্রেমিকার সাথে ডেটিং আছে। তখন সে বলল, পারমু না, আমার কাছে টাকা নাই। আমি তখন বললাম, সমস্যা নাই, আমার কাছে তোর আব্বার নাম্বার আছে, আমি একটু পরেই তোর আব্বারে আবার ফোন দিমু, এখন তো জীবিত আছে, একটু পর তাও পাবি না। তখন সে বলল, দাঁড়া দিতাছি, কিন্তু খবরদার জীবনে আর আব্বার নাম্বারে কল দিবি না, 10টা নয় 5টা নয়, একটাই বাপ আমার। আমি একটু পরে দেখি ফোনে একটা মেসেজ এলো, বিকাশ থেকে ক্যাশ ইন। আমি বাথরুমে পড়ে গিয়ে মাথায় সামান্য ব্যথা পেয়েছি, খানিকটা রক্তকরণও হয়েছে। ড্রেসিং করাতে বাসার কাছে ফার্মেসিতে এসেছি, এসে দেখি ফার্মেসির কাশফুল কর্নারে এলাকার একজন আঙ্কেল বসে আছেন। প্রত্যেকটা মহল্লায় একজন নিষ্কর্মা লোক থাকেন, যাদের কাজ হচ্ছে মহল্লার গুরুত্বপূর্ণ পয়েন্টে বসে মানুষের দৈনন্দিন কাজকর্মে বাম হাত ঢুকানো। তেমনি একজন আমাদের মহল্লার এই আঙ্কেল আমাকে ডেকে ডাক দিলেন, কি খবর জয়? আমি বললাম, এই তো চলছে আঙ্কেল। তখন তিনি বললেন, আরে তোমার কপালে কি হয়েছে? আমি তখন বললাম, বাথরুমে পড়ে ব্যথা পাইছি আঙ্কেল। আমার কথা শুনে আঙ্কেলের মুখে অবিশ্বাসের চাপ, যেন আমি গোপনে ইউক্রেন গিয়ে যুদ্ধ করে মাথা ফাটিয়ে এসেছি। আঙ্কেলের সন্দেহ সূচক মুচকি হাসি দিয়ে হেসে বললেন, বাথরুম না থাকলে এ যুগের ছেলেদের যে কি হতো। আমি তখন বললাম, কেন আঙ্কেল? তখন তিনি বললেন, এই যে তোমরা বউয়ের পিটানি খেয়ে বাথরুমের ব্যথা বলে চালিয়ে দাও। তখন আমি বললাম, না না আঙ্কেল, বিশ্বাস করেন, সত্যি সত্যি বাথরুমে পড়ে গেছিলাম। তখন আঙ্কেল উনার মাথার টুপি সরিয়ে একটা লম্বা কাটা দাগ দেখিয়ে বললেন, বলো তো এটা কিসের দাগ? আমি দেখে বললাম, অনেক গভীর কত, কি হয়েছিল আঙ্কেল? তখন তিনি বললেন, তোমার মতো বাথরুমে পড়ে গেছিলাম, বিয়ের 2 সপ্তাহ পরের ঘটনা, 6টা সেলাই লাগছিল, সে তুলনায় তোমারটা কিছুই না। তখন আমি বললাম, তা অবশ্য ঠিক বলেছেন আঙ্কেল। তখন তিনি বললেন, তা তোমারে কি দিয়া মারছে? আমি তখন বললাম, রুটির বেলান দিয়া মারছে আঙ্কেল। তখন তিনি বললেন, বাইচা গেছো? আমারে দিছিল খুন্তি দিয়া, গুরুতর জখম, চাইলে 326 দ্বারায় মামলা করতে পারতাম, কিন্তু কারো কাছে কিছু বলি নাই। বন্ধু বান্ধব জিগাইলে কইতাম বাথরুমে পড়ে ব্যথা পাইছি,
আমি তখন বললাম, থাক আঙ্কেল, বাদ দেন। তখন তিনি বললেন, চলো তোমার চিকিৎসার ব্যবস্থা করি। আমি তখন বললাম, জি আঙ্কেল চলেন। তারপরে আমরা ফার্মেসির ভিতরে ঢুকলাম। ফার্মেসির ভিতরে আমার পরিচিত এক আঙ্কেলের চেম্বার। আঙ্কেল সাধারণত বিকাল 5টায় চেম্বার ওপেন করেন। আজ তিনি 4টার সময় চলে এসেছেন। চেম্বারে রুগীর ভিড়ভাট্টা নাই, শুধু একজন মধ্যবয়স্ক লোক কপালে হাত দিয়ে বিরস বদনে বসে আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার কি হয়েছে ভাই? তখন তিনি বললেন, বাথরুমে পড়ে কপালে কেটে গেছে ভাই। আমি তখন বললাম, আহারে, আপনিও বাথরুমের পেশেন্ট? তখন তিনি বললেন, বাথরুমে পড়ে কপালে কেটে গেছে ভাই। আমি তখন বললাম, আহারে, আপনিও বাথরুমের পেশেন্ট? তখন তিনি বললেন, জি ভাই, আপনার কি হয়েছে? তখন আমি বললাম, আমিও বাথরুমে পড়ে গেছিলাম। তখন তিনি বললেন, ইসরে, কিসের উপরে পড়েছিলেন? আমি তখন বললাম, রুটির বেলানের উপর। তখন তিনি বললেন, খুব ডেঞ্জারাস। আমি তখন বললাম, ভাই, আপনি কিসের উপর পড়েছিলেন? তখন তিনি বললেন, ডাল গুটনির উপর। তার কিছুক্ষণ পর আঙ্কেলের চেম্বারের সুন্দরী অ্যাসিস্ট্যান্ট নরমাতে আমার মাথায় ব্যান্ডেজ বেঁধে দিচ্ছে। পাশেই ডক্টর আঙ্কেল বিষণ্ণ মনে বসে আছেন। আঙ্কেলের কপালে লালচে কালো দাগ। আমি বিনীতভাবে আঙ্কেলকে বললাম, আঙ্কেল, আপনার কপালে কি হয়েছে? তখন তিনি বললেন, আর বলো না, সকালে ব্যালেন্স হারিয়ে বাথরুমে পড়ে গেছিলাম। আমি তখন বললাম, আহারে, কিসের উপর পড়েছিলেন আঙ্কেল? তখন তিনি বললেন, ফুলদানির উপর। ডক্টর আঙ্কেলের কাছ থেকে এই কথাটা শুনে এলাকার আকাইম্মা আঙ্কেল আক্ষেপ প্রকাশ করে বললেন, দিনকাল যা পড়েছে, এখন তো সংসার করতেও মাথায় হেলমেট পরা লাগবে। কবিতার চর্চা করার উদ্দেশ্যে সেদিন 2 লাইন লিখে ফেসবুকে পোস্ট করলাম। দিনেও আমার ঘুম আসে না, রাত্রি জেগে থাকি, বুকের মাঝেও দুঃখ পুকানি, চিন্তায় তোমায় আঁকি। সেই পোস্টে এক বিচিকুর কমেন্ট করেছে, দাদা সেম। মনের দুঃখে পোস্টটা ডিলিট করে নতুন একটা কবিতা লিখলাম। কেউ নেয়নি খবর আমার, কেউ দেয়নি খোঁজ, তোমার মায়া কাটতে তবো পুরসি তামাক রোজ। সেই পোস্টে আবার এলাকার এক পাতাকুর কমেন্ট করছে, কিং সাইজ নাকি কুইন। পরিচিত কেউ দেখার আগেই সেই পোস্টটা অনলি মি করে রাখছি। 2 দিন পর আরেকটা কবিতা লিখছিলাম, মাতাল আমি ছিলাম সেদিন তোমায় দেখার কালে, মাতাল আমি আসি আজও তোমায় দেওয়ার চলে। লিস্টের বাইরে থেকে কে যেন এসে কমেন্ট করছে, সৌদিতেও মদ পাওয়া যায়। সৌদির বদনাম হবে ভেবে সেই পোস্টটা ডিলিট করে নতুন একটা কবিতা লিখলাম, পলিথিনের জীবন আমার, হাওয়ায় হাওয়ায় উড়ি, হাওয়া বাতাস খেয়ে উড়াই, তোমার নামে গুড়ি। ডেন্ডিকুরে এক ছোট ভাই লাভ রিয়েক্ট দিয়ে কমেন্ট করছে, ভাইয়া আপনিও? ছোট ভাইদের নজরেও খারাপ হয়ে যাচ্ছি দেখে ভাবলাম আর কখনো কবিতা লিখবো না। তবুও নজরুলের জন্মদিন উপলক্ষে 2 লাইন লিখে ফেসবুকে পোস্ট করলাম, বুক চিনচিন বেতা আমার, তোমার নামের ছবি, পারি না লিখতে খিচ্ছু আমি, বানালে তবু কবি। এলাকার এক সিনিয়র হিরঞ্চি পোস্ট শেয়ার করে আমার ইনবক্স করলো, বাবা এসব খাইও না, 3 বার রিয়াবে গিয়ে আমি ভালো হইছি, তুমি সাইডা দেও। জীবনমুখী তার এই উপদেশ থেকে বুঝতে পারলাম, যারা খায় না তারা আমার লেখার মর্ম কখনোই বুঝতে পারবে না।